আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে আমি মূলত এমসিকিউ দাগানোর সঠিক নিয়ম নিয়ে কথা বলতে যাচ্ছি। আবার বলতে পারো নেগেটিভ মার্কিং থেকে বাঁচার উপায় বলতে যাচ্ছি। তোমরা হয়তোবা ক্লাস 6 থেকেই ওয়েমার শিট ইউজ করে আসছো। এসএসসি এইচএসসির মতো বড় দুটো পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তাহলে এখন আবার নতুন করে এমসিকিউ দাগানোর সঠিক নিয়ম জানার দরকারটা কি? আসলে খুব বড় একটা সত্যি কথা কি জানো, এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করে, চেষ্টা করে, তারা তাদের লক্ষ্যে অটুট থাকে, কিন্তু শুধুমাত্র একটি ভুল করার কারণে, এমসিকিউ দাগানোর সঠিক নিয়ম না জানার কারণে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না অথবা লক্ষ্য থেকে অনেক পিছিয়ে থাকে। আজকে আমি মোট 8টি ভুল নিয়ে কথা বলবো। তুমি যদি এই 8টি ভুলের মধ্যে একটি ভুলও করে থাকো বা সামনের দিনগুলোতে এই ধরনের ভুল করার সম্ভাবনা থেকে থাকে, তাহলে এখনই সাবধান হয়ে যাও, কারণ এই ধরনের একটি ভুল তোমার এতদিনের চেষ্টা, এতদিনের পরিশ্রম সবকিছুকে বৃথা করে দিতে পারে। আমার আসলে 8টি ভুলের কথা একসাথে মনে থাকে না, এজন্য আমি লিখে নিয়েছি। তো প্রথমটি হচ্ছে সব দাগানো। এই কাজটা আমিও এক সময় করেছি। তখন আমি নিজেকে নিজে কি যুক্তি দেখাতাম জানো? ধরো সবগুলোর মধ্যে এমন তো কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর আমি আন্দাজে দাগাবো। আমি যদি 4টা প্রশ্নের উত্তর আন্দাজে দাগাই, ধরো দুটো হলো না, এই যে দুটো হলো না সেই দুটোর জন্য আমার ধরো 0.50 কাটা গেল, যদি একটার জন্য 0.25 করে কাটা যায়। আর যে দুটো হয়েছে সেখানে আমি কত মার্কস পেলাম? 2 মার্কস। আর এই 0.50 যদি আমি ওই 2 মার্কস থেকে বাদ দিয়ে দিই তাহলে 1.50। আমার এই 1.50 মার্কস কিন্তু বেড়ে যাচ্ছে। এই লোভে পড়ে আমি যে কতবার ধরা খেয়েছি হিসাব নেই। আমার এক ফ্রেন্ড ছিল যে হায়ার ম্যাথ পরীক্ষায় আন্দাজে দাগিয়েছিল। তখন যদিও বলতে পারো যে আমাদের মেবি টেস্ট পরীক্ষা ছিল, আমার ঠিক খেয়াল নেই। এখন সেখানে তো নেগেটিভ মার্কিং ছিল না। এবং গেস করো যে কতটি হয়েছিল? সম্ভবত 19টা, 20টা বা 21টা, আমার ঠিক খেয়াল নেই, তবে এতটুকু মনে আছে যে এতগুলো সে আন্দাজে দাগিয়েছে হায়ার ম্যাথ পরীক্ষায়, তবুও দেখো কতগুলো হয়েছে। এখন সে এই লোভে পড়ে অ্যাডমিশনে গিয়েও সেম কাজটা করে এবং খুব বড় একটা লেভেলে ধরা খেয়ে যায়। আচ্ছা, তুমি আমাকে বলো যে যে প্রশ্নের উত্তরগুলো তুমি আন্দাজে দাগাচ্ছ, তুমি কি একদম শিওর যে তোমার দুটো হবে না, বা 3টা হবে, একটা হবে না? অবশ্যই না। এখন দুটো হয়ে গেলে তো ভাগ্য, আবার 3টা হয়ে গেলে তো ভাগ্য, কিন্তু যদি না হয়, এই লোভে পড়ে দেখা যাচ্ছে যে তুমি এমনিতে যে মার্কসটা পাচ্ছ নেগেটিভ মার্কিং এর কারণে তার থেকেও কম মার্কস চলে আসছে। এজন্য সাবধান হয়ে যাও। এরপর 2 নম্বরে হচ্ছে এক প্রশ্নে পড়ে থাকা। ধরো তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছ, এবার 2 নম্বর প্রশ্নে গিয়ে আটকিয়ে গিয়েছ। কিরকম? যে আমি যতক্ষণ পর্যন্ত এই 2 নম্বর প্রশ্নের উত্তর পারবো না ততক্ষণ পর্যন্ত আমি 3 নম্বরে যাবই না, অন্তত নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এখন এটা ভুল কিভাবে? ধরো সেখানে তুমি 5 মিনিট সময় ব্যয় করেছো, আমি ধরেও নিলাম যে তুমি ওখানে 1 মার্ক পেয়েও গিয়েছো, কিন্তু ওই 5 মিনিটে তুমি কয়টা শিওর এমসিকিউ দাগাতে পারতে? 3টে, 4টে অথবা 5টা। এখন শেষে গিয়ে ওই যে 5 মিনিট সময় তুমি ব্যয় করেছো, ওই 5 মিনিট তো তুমি আর পাবে না। এখন এমনও হতে পারে যে তুমি অনেকগুলো শিওর প্রশ্নের উত্তর দাগাতে পারলে না। তুমি এই কাজটা করো যে যেগুলো শিওর সেগুলো আগে দাগাও, তারপর ওই প্রশ্নের উত্তরটা দাগাও। এখন 1 মার্কের জন্য দেখো তুমি 3 থেকে 4 মার্কস হারিয়ে ফেলতে পারো। এরপর হচ্ছে ভালোভাবে প্রশ্ন না পড়া, তাড়াহুড়ো করা। অনেকেই এমন ভাবে যে না আমার হাতে সময় নেই, পরবর্তীতে গিয়ে যদি আমি সময় না পাই তাহলে কি হবে। তো অনেক প্রশ্নে দেখা যায় যে কোনটি নয়, এই যে নয় কথাটা লেখা থাকে এটা অনেকেই খেয়াল করে না। আমি নিজেও এক সময় করতাম না, কিন্তু বারবার ভুল হতে 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 আমি নিজেকে শুধরিয়ে নিই। তখন দেখা যেত যে বলতে পারো যে ক নম্বর প্রশ্নে আমি উত্তরটা দেখলাম, আমি সাথে সাথে দাগিয়ে দিলাম। মাঝে মাঝে প্রশ্ন ভালোভাবে পড়তামও না। অনেক সময় দেখা যেত ঘয়ে লেখা থাকতো উপরের সবগুলো, ক ও খ উভয় কোনোটিই নয়। কিন্তু কি বলবো, আমি এখানেও বলতে পারো যে আমি খুব বড় একটা লেভেলে ধরা খেয়ে বলতে পারো আমার শিক্ষা হয়েছে, এছাড়া আর কিছুই না। এরপর হচ্ছে কোচিংয়ের পরীক্ষায় অলসতা করা। অনেকেই ভাবে যে আমি মেইন পরীক্ষায় গিয়ে ভালো করব, কোচিংয়ের পরীক্ষা দিয়ে কি লাভ। অথবা হচ্ছে দেখা যায় যে কোচিংয়ের পরীক্ষা দিচ্ছে, ধরো কোচিং থেকে কিছু ওএমআর শিট দিয়েছে, বাসায় বসে কিছু প্রশ্ন প্র্যাকটিস করার জন্য তুমি বসছো, প্র্যাকটিস করছো, পানি খাচ্ছ, আবার উঠছো, হাঁটছো, অন্য কাজ করছো, আবার প্র্যাকটিস করছো। এরকম ভাবে তো হবে না, তোমাকে সবকিছু সিরিয়াসলি নিতে হবে। আমি হয়তোবা এমন একটি কথা বলেছিলাম কোনো এক ভিডিওতে, এমন অনেক ক্যান্ডিডেটকে আমি দেখেছি
যারা পরীক্ষার হলে গিয়ে পানি খাচ্ছে তাদের হাত থরথর করে কাঁপছে। এখন এটা কেন হচ্ছে? কারণ তারা তাদের যে পরীক্ষার হলের সিচুয়েশন আছে সেটা হ্যান্ডেল করতে পারছে না। তুমি একদম মাথায় সেট করে নেবা যে তুমি পরীক্ষার হলে বসে আছো এবং তোমার হাতে বলতে পারো যে ধরো 60 মিনিট পরীক্ষার টাইম, এবং সেই 60 মিনিট অনুসারে তুমি পরীক্ষা দেবা। মানে তুমি পরীক্ষার হলে বসে থাকলে কি করতা, সেম জিনিসটা বাসায় বসে করবা। এভাবে করতে করতে ওই তো বললাম অভ্যস্ত হয়ে যাবা। তারপর হচ্ছে যা হবে না তাই দাগানো, অথবা যা হবে তাই দাগানো। আমি ঢাবি বি ইউনিট ভর্তি পরীক্ষায় কি করেছে জানো? এমন একটা প্রশ্ন ছিল যেটা বলতে পারো যে কমনের মতোই। এখন সেখানে 4টা অপশন ছিল, এমন 2টো অপশন ছিল যে দুটোর নাম আমি কখনোই শুনিনি, আর 2টো অপশন ছিল যে দুটো আমার কাছে শোনা শোনা লাগছিল। তো যে দুটোর নাম আমি কখনোই শুনিনি, আমার মনে হচ্ছিল না এই দুটো হয়তো বা কখনো উত্তর হবে না, কারণ প্রশ্নটা তো আমার কাছে কমন কমন লাগছে। তো তখন ওই যে দুটো অপশন আমি হয়তো বা শুনেছি সেই দুটোর মধ্যে একটা দাগিয়ে আসি, কিন্তু যে দুটো অপশনের নাম আমি কখনোই শুনিনি ওই দুটোর মধ্যে একটা উত্তর হয়। তো আমি এমন অনেককেই করতে দেখেছি। দেখা যায় যে ধরো 4টা অপশনের মধ্যে 2টো অপশনের নাম কখনোই শোনেনি, তারা ভাবে যে না আমার তো প্রশ্নটা কমন পড়েছে বা আমি তো অনেক পড়েছি, তাহলে কেন এই দুটো অপশন আমি শুনিনি, হয়তো বা এই দুটো অপশনের একটাও হবে না, তাই যে দুটো অপশন শোনা শোনা লাগছে তার মধ্যে একটা দাগে আসি। আবার অনেকেই এমন থাকে যে এই দুটো অপশন তো শোনা শোনা লাগছে, তো এই দুটো অপশন তো কখনোই উত্তর হবে না, যেহেতু প্রশ্ন আমার কমন কমন মনে হচ্ছে। যেই দুটো উত্তর কখনো শুনিনি বা যেই দুটো অপশন কখনো শুনিনি ওই দুটোর মধ্যেই একটা হয়তো বা উত্তর হবে, এবং তারা বলতে পারো যে ওই দুটোর মধ্যে 10, 20, 30, 40 করে দাগিয়ে দিয়ে চলে আসে। এখন আমার ওই প্রশ্নের উত্তরটা তো ভুল হয়েছে, আমি তো ধরা খেয়েছি। আর তোমরা যদি এরকম করতে যাও ভাগ্যের জোরে বলতে পারো হয়ে যেতে পারে, কিন্তু বেশিরভাগ সম্ভাবনা ধরা খেয়ে যাওয়ার। সো বি কেয়ারফুল। এরপর হচ্ছে সঠিক টেকনিক না জেনে কনফিডেন্স হারানো। ধরো তুমি প্রথম থেকে দাগানো শুরু করেছো, প্রথম 4-5টা প্রশ্নই তুমি পারো না, তখন কি তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে না? তোমার মনে হবে যে এই পরীক্ষা হয়তো বা আমার ভালো হবে না। তখন যে জানা প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো তুমি ভুল করে আসতে পারো, বা তোমার পরীক্ষা যতটা ভালো হওয়ার কথা ছিল ততটা ভালো নাও করতে পারো। এই জন্য এমসিকিউ দাগানোর বলতে পারো একটা সঠিক নিয়ম আছে, সেটি নিয়ে আমি পরে কথা বলছি। 7 নম্বর হচ্ছে পুরো শিওর না হয়ে দাগানো, আর 8 পেন্সিল ইউজ। অনেকেই দেখা যায় যে এইচএসসির সময় দেখেছি, আমি অ্যাডমিশনের সময় যদিও দেখিনি, তবে তোমরা যদি এটা করে থাকো বা এটা করার অভ্যাস থেকে থাকে তাহলে সাবধান হয়ে যাও। দেখা গেল ধরো ক, এটা শিওর পেন্সিল দিয়ে দাগায়, দেন হচ্ছে শেষের দিকে আবার নতুন করে এসে কলম দিয়ে তারা দাগিয়ে ফেলে। এখন দেখো তোমার কিন্তু ডাবল টাইম নষ্ট হচ্ছে। এখন তোমরা বলতে পারো যে আপু ক দাগাতে গিয়ে আমি খ দাগিয়ে ফেলি, খ দাগাতে গিয়ে গ দাগিয়ে ফেলি, এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে হচ্ছে তোমরা নখ দিয়ে ধরে ধরে দাগাবে, কারণ হ্যাঁ এরকম ভুল হয়ে যেতেই পারে, 1-2টো ভুল হয়, বা অনেকের দেখা যায় যে অনেক ভুল হয়, তারা হয়তো বা সুন্দরভাবে দাগাতে অভ্যস্ত না। তো এই জন্য নখ দিয়ে ধরে ধরে দাগাবে, পেন্সিল ইউজ করতে যাবে না, তাহলে ওই তো বললাম ডাবল টাইম নষ্ট হবে। এখন কথা হচ্ছে তাহলে এমসিকিউ দাগানোর সঠিক নিয়ম কি? ওই যে বললাম একটা টেকনিক আছে, তোমরা প্রথম থেকে শুরু করে 1, 2, 3 নম্বর প্রশ্ন পড়বে। দেখা গেল যে 1, 2, 3 একটা প্রশ্নও পারো না, তো তাহলে তোমার কনফিডেন্স লেভেল হারিয়ে যাবে। এবার তুমি কি করবে? শেষ থেকে শুরু করবে। ধরো শেষ থেকে 50 নম্বর, 49 নম্বর, তারপর হচ্ছে 48 নম্বর। এখন তুমি এই 3টার মধ্যে ধরো 2টো পারো। এখন বলতে পারো যে তখন তোমার কি মনে হবে, প্রথম থেকে তুমি যে প্রশ্ন উত্তরগুলো পারছো না সেগুলো হয়তোবা তোমার কমন পড়েনি, কিন্তু শেষ থেকে তো তুমি পারছো, তাই না? তোমার কনফিডেন্স লেভেল একদম লো থেকে এত দূর পর্যন্ত চলে যাবে, কেননা তখন তোমার মনে হবে যে না আমিও পারছি, হয়তোবা এই যে প্রথম দিকের যে প্রশ্নগুলো আছে এগুলো আমার কমন পড়েনি এবং এজন্য হচ্ছে আমি পারছি না। সব তো তুমি দাগাবে এমন কোনো কথা নেই, তাই না? এবার ধরো তুমি প্রথম থেকে শুরু করেছো, 1 নম্বর প্রশ্নটা খুব ভালো করে পড়বে। তুমি যদি একদম শিওর জানো যে এটাই উত্তর হবে তাহলেই দাগাবে। অপশনগুলো ভালোভাবে পড়বে, উপরের সবগুলো ক খ উভয় এগুলো লেখা আছে কিনা ভালোভাবে দেখতে হবে, এজন্য কিন্তু অপশন বারবার করে দেখতে হবে। এখন তুমি ক দাগিয়ে এসেছো কিন্তু লেখা আছে যে উপরের সবগুলো, তাহলে তো কি? এরপর 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি পারো না, তুমি ওটা স্কিপ করে যাবে, একটুও সময় দেবে না। 3 নম্বর প্রশ্নে গিয়ে দেখলে তুমি শিওর যে ক অথবা খ হবে, গ ঘ হবেই না, তুমি ক আর খয়ে ছোট্ট করে 2টো ফোঁটা দিয়ে রাখবে, অন্য কেউ যাতে বুঝতে না পারে, তুমি যাতে শুধুমাত্র বুঝতে পারো। এটা কেন বললাম? কারণ দেখা গেল সব শেষ করে তুমি তো এই প্রশ্নগুলো দাগাবে, তাই না? তো তখন তুমি আবার গ ও ঘ দেখতে যাবে এবং তোমার সময় অপচয় হবে। 1 সেকেন্ড সময়ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে এসে তুমি যাতে গ ও ঘয়ের দিকে চোখ না দাও, এজন্য ক ও খ এই দুটো তোমার দাগিয়ে রাখতে হবে। আবার দেখা গেল যে তুমি আসলে খুব বেশি ভয় পাচ্ছ, এখন শেষে এসে তোমার যে এই যে মাথায় ছিল ক খ এই দুটোর মধ্যে একটা হবে, এটাও ধরো চলে গিয়েছে, তখন তো আবার সমস্যা। এরপর
যেগুলো শিওর সেগুলো দাগিয়ে ফেললে একদম শেষ পর্যন্ত 50-50 যেগুলো চান্স, ওই যে বললাম ক অথবা খ অথবা খ অথবা গ, এগুলো দাগানো শুরু করবে, একদম শিওর হয়ে দাগাবে। এরপর যেগুলো তুমি পারছো না সেগুলো দাগানো শুরু করবে। এখন এখানে দেখবে, এখানে খুব সুন্দর একটা টেকনিক আছে, আমি বলি অপশন যাচাই করা। এমন কিছু অপশন থাকবে যেগুলো তোমার শুনে মনে হবে এগুলো কখনোই হবে না, এটা তুমি শিওর। ওই যে 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছিলাম 50-50 চান্স, ক খ এই দুটোর মধ্যে একটা হবে, এই প্রশ্নটাও ধরো ওরকমই। তো এভাবে দাগানোর শেষে দেখবে যে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলোর উত্তর তুমি একদমই জানো না, অথবা শুধুমাত্র একটা অপশন হবে না, এটা তুমি শিওর, বাকি 3টার মধ্যে একটা হতে পারে। এখন এই কাজটা তো করাই যাবে না যে 3টার মধ্যে একটা আন্দাজে দাগিয়ে আসলে। আর আরেকটা কথা, 50-50 চান্স নিয়ে তুমি কখন দাগাবে? যখন তোমার টার্গেট পূরণ হবে না। টার্গেট পূরণ বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো তোমাকে 70 পেতে হবে, আর হ্যাঁ ধরো তোমাকে 70 পেতে হবে, কিন্তু তুমি কারেক্ট 70 দাগিয়ে আসবে না, কেননা তুমি একটা প্রশ্নের উত্তর শিওর, এখন দেখা গেল ওই প্রশ্নের উত্তর ভুল, সো 70-র উপরে দাগাবে, একটু বেশি তোলার চেষ্টা করবে। এখন তোমার টার্গেট যদি পূরণ না হয় তাহলেই তুমি 50-50 চান্স নিয়ে দাগাবে, বলতে পারো পুরো রিস্ক তোমার উপর। এখন দেখা গেল 50-50 চান্স নিয়ে দাগিয়ে আসলে কিন্তু সেই উত্তর ভুল। এখন টার্গেট পূরণ না হলে তো করার কিছু নেই, লোভে পড়ে কোনো কিছু করতে যাবা না যে আমি তো আমার টার্গেট পূরণ করেছি আরো বেশি কিছু দাগাই তাহলে আমার সিরিয়াল এগিয়ে যেতে পারে, কিন্তু তোমার যদি নেগেটিভ মার্কিং বেড়ে যায় তোমার সিরিয়াল উল্টো পিছনের দিকে চলে আসবে। এই জন্য টার্গেট যদি ফুলফিল হয় তাহলে হচ্ছে 50-50 চান্স নিয়ে ভুলেও দাগিও না, এই লোভে পড়তে যেও না, তাহলে পরবর্তীতে আফসোস করতে হতে পারে। এমনটা হতেও পারে যে ভাগ্যক্রমে হয়ে গেছে, কিন্তু যদি না হয় তখন কি হবে? আর ওইটাই যে 50-50 চান্স নিয়ে তখনই দাগাবে যখন তোমার টার্গেট পূরণ হয়নি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এভাবেই বলতে পারো যে নেগেটিভ মার্কিং কমাতে পারবে।